রিকশার কারণে এখন এই যে দীর্ঘ সারি তেলের জন্য হচ্ছে, সেটা থেকে মানুষ বেঁচে যাচ্ছে। এটা যে ক্রাইটেরিয়া মেনটেন করে স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী যদি বানায় সবাই আসবে, এখানে কেউই বঞ্চিত হবে না। এখানে আপনি যে কোনো একটা রিক্সা বানালেন, আমাদের জীবন মরণ নিয়ে প্রশ্ন এই জায়গাটায়। তো রিক্সা ডেভেলপ করছে, এত রিক্সা কেন প্রতিদিন যুক্ত হচ্ছে? এটার একটা বড় কারণ হচ্ছে সারা দেশে দারিদ্র্যের হার বেড়ে গেছে। জীবাশ্ম জ্বালানির এই চ্যালেঞ্জে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদেরও সেভাবে এগিয়ে যেতে হবে। আমাদের যেসব লেড ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি আছে, এগুলো কিন্তু রিসাইকেল হচ্ছে অলরেডি। ব্রেকিং সিস্টেম বলেন বা মোটরের পাওয়ার বলেন, এগুলোর সম্পূর্ণ একটা মেজারমেন্টে আনতে হবে। প্রিয় সুধী, পৃথিবী এটা শুধু আমাদের বাসস্থান নয়, এটা আমাদের ভবিষ্যৎ। জলবায়ু পরিবর্তনের এই সময়টায় সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি পরিবর্তনের জন্য প্রস্তুত? আর্থ ডে উপলক্ষে ঢাকা স্ট্রিম এবং দ্য আর্ট সোসাইটি যৌথভাবে আয়োজন করেছে একটি পডকাস্ট সিরিজটির নাম পাওয়ার অ্যান্ড প্ল্যানেট। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পাওয়ার অ্যান্ড প্ল্যানেটের এই এপিসোডে। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর মুশাহিদা সুলতানা এবং উপস্থিত আছেন জনাব মুজিবুর রহমান সৈকত। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ডক্টর মুশাহিদা সুলতানা, আপনি অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। আপনার বিস্তর কাজ রয়েছে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড, এবং আপনি সৈকত ভাই, আপনি আছেন ওয়ান অফ দ্য ডিরেক্টর ডাইস্টার হাইটেক পাওয়ার অটোমোবাইলস লিমিটেড। তো আজকে আমরা আসলে যেই আলোচনাটা করব, আমরা তো সবসময় আসলে রূপান্তরিত শক্তি ব্যবহার করে কেমন করে আমরা জীবাশ্ম জ্বালানির উপরে চাপ কমাতে পারি, এটা নিয়ে কথা বলি। তো আজকে নগর জীবনে সবচেয়ে বড় যেই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, যে একটা তেলের পাম্পে দীর্ঘ সারি, অনেক ঘন্টা, 6 ঘন্টা 8 ঘন্টা দাঁড়িয়েও তেলের পাম্পে অনেকেই তেল নিতে পারছে না। এই যে তেল নিতে পারছে না, এটা তো জীবাশ্ম জ্বালানি। সেখান থেকে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে কেমন করে চলে যেতে পারি এবং যানবাহন খাতে আমরা কেমন করে এই জিনিসটা ব্যবহার করতে পারি, সেটা নিয়ে আলোচনা। এখন ঢাকা শহরের প্রেক্ষাপটে এই ধরনের সংকটে আমাদের একটা কুইক সলিউশন হিসেবে দেখতে, যে ই রিক্সা গত 1-1.5 বছরে এটা অনেক বেশি বিস্তার আমরা দেখেছি। ডক্টর মুশাহিদা সুলতানা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে এই ই রিক্সাটা কি আসলে এরকম একটা সময় আমাদের জন্য আশীর্বাদ, নাকি এটা নগর জীবনের জন্য একটা নতুন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? এটা অবশ্যই একটা আশীর্বাদ, কারণ প্রথমত ইলেকট্রিক রিক্সা এটা হচ্ছে জ্বালানি সাশ্রয়ী। আবার আপনি যদি সামাজিক বা আমাদের যে রাজনৈতিক বিভিন্ন ধরনের চাপের দিক থেকেও দেখেন, যে এই রিক্সার কারণে এখন এই যে দীর্ঘ সারি তেলের জন্য হচ্ছে, সেটা থেকে মানুষ বেঁচে যাচ্ছে। তো এক ধরনের চাহিদা তৈরি হয়েছে এখন এই ইলেকট্রিক রিক্সার। তো সেদিক থেকে এটা অবশ্যই আশীর্বাদ। আর চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, যে কোনো সময় সব কিছুর সাথে চ্যালেঞ্জ জড়িত থাকে, এবং এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যায় সেটাই আসলে এখনকার মূল বাস্তবতা, যেটা নিয়ে আমরা আজকে আলাপ করতে বসেছি। জি, না, আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলি, বিশেষ করে ই রিক্সা, সবাই তো আবার মজা করে এটাকে টেসলাও বলে আর কি, ঢাকা শহরে টেসলা, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এটার ব্যবহার বেড়েছে, কিন্তু এটা তো মানে রেগুলেটেড না, এবং এটা বলা যায় যে এটা খুব মানে প্রুভেন কোনো স্টাডি নাই। কিন্তু একটা হিসাবে বলা যায় ঢাকা শহরে প্রায় 30 লাখের মতো এরকম ই রিক্সা রয়েছে। দিজ আর নট রেজিস্টার্ড, এবং সারা দেশে এই সংখ্যাটা হয়তো 70 লাখ বা কোটির কাছেও যেতে পারে, এটা এখনো বোঝা যায় না, কিন্তু অ্যামাউন্টটা এরকমই হতে পারে। তো এই আপনি কি মনে করেন যে এই যে এতগুলো যানবাহন চলছে, এটাও নগরবাসীর যে চাহিদা সেটা পূরণের জন্য যথাযথ, বা এইটার ভবিষ্যৎ কি, সেটা নিয়ে আপনার সাথে আসলে দেখেন, আপনি নিজেই কিন্তু নাম্বারটা বলতে পারছেন না আর কি, এবং যতগুলো স্টাডি হয়েছে কোনোটাই আসলে সেভাবে করে মানে ঠিকভাবে বলতে পারছে না, কারণ এটা এখনো অনিয়ন্ত্রিত, লাইসেন্স দেওয়া হয়নি, এক একজন এক একভাবে হিসাব করছে। তো এরকম একটা পরিস্থিতিতে আসলে এটার চাহিদা বেশি নাকি সরবরাহ বেশি, এটা বলা আসলেই কঠিন। এটার জন্য একটা জরিপ করতে হবে, এবং সরকার নিজে কিন্তু দায়িত্ব নিয়ে সেটা করতে পারে, এবং সেটা করার সময় অনেকগুলো বিষয় এখানে মাথায় রাখতে হবে, যে
কিছু কিছু বিষয় আছে যে আমি রাস্তায় গিয়ে কতগুলো বিষয় গুনে দেখলাম এটা যথেষ্ট না আসলে। এখানে স্যাটেলাইট ব্যবহার করতে হবে, এখানে ক্যামেরা ব্যবহার করতে হবে, এখানে আরও অনেক কিছু ব্যবহার করে একটা সমৃদ্ধ গবেষণার প্রয়োজন আছে যেটার ভিত্তিতে আপনি এটা বলতে পারেন। কাজে এখন সরবরাহ বেশি নাকি চাহিদা বেশি, এটা এই প্রসঙ্গে সঠিকভাবে কেউই আসলে বলতে পারছে না। আচ্ছা, কিন্তু এই যে বলতে পারছে না বা ইররেগুলারিটির মধ্যে দিয়ে এই জায়গাটা এত বেশি এক্সপ্যান্ড হচ্ছে, এইটা কি একটা কোনো পলিসি, কোনো গ্যাপ রয়েছে? পলিসি গ্যাপের সুযোগেই কি আসলে এইটার এরকম এত বেশি গ্রোথ হচ্ছে? এখন আপনি বলতে পারেন এটা তো আসলে অনেকগুলো বিষয়ের সাথে জড়িত। যেমন একটা হচ্ছে গিয়ে আপনার কেন এই যে এত রিক্সা ডেভেলপ করছে, এত রিক্সা কেন প্রতিদিন যুক্ত হচ্ছে, এটার একটা বড় কারণ হচ্ছে সারা দেশে দারিদ্র্যের হার বেড়ে গেছে। এখানে ঋণগ্রস্ত শ্রমিকেরা তাদের ঋণ শোধ করতে না পেরে, কৃষকেরা ঋণ শোধ করতে না পেরে, ন্যায্য মূল্য না পেয়ে তারা হচ্ছে মানে চারিদিকে ছুটে যাচ্ছে এবং ভাসমান মানুষের মতো তারা হয়তো কিছু পুঁজি নিয়ে এসে হাজির হচ্ছে যে 6 মাসের জন্য হলেও আমি রিক্সা চালিয়ে এই লোনটা পরিশোধ করি। কাজে এরকম মানুষের সংখ্যা কিন্তু অনেক বেশি। কাজে এইটার পিছনে কারণ খুঁজতে গেলে আপনাকে এই পুরো অর্থনৈতিক যে বাস্তবতায় এই মানুষেরা হাজির হচ্ছে সেটা আগে দেখতে হবে। পাশাপাশি দেখতে হবে যে এই যে শর্ট টার্ম সলিউশন হিসেবে মানুষ যেগুলোকে বেছে নিচ্ছে, এগুলোর দায় কি আসলে এই শ্রমিকদের বা এই রিক্সা চালকদের, নাকি এটা আসলে একটা অর্থনৈতিক সংকট যেটার কারণে আসলে ঘটনাটা ঘটছে। কাজে যেভাবে করে ধরেন উচ্ছেদ করা হয়, নানানভাবে অভিযান চালানো হয়, তাদেরকে এক ধরনের তাদের উপর জুলুম করা হয়, এটার মধ্য দিয়ে কিন্তু তারা আসলে আরো খারাপ অবস্থায় গিয়ে পড়ছে এবং এটার মধ্য দিয়ে সরকার নিজে তার জনপ্রিয়তা হারাবে এবং পরবর্তীতে দেখা যাবে যে আসলে আপনি সামনে থেকে তাদেরকে উচ্ছেদ করছেন, ভাবছেন যে কি বলে যে চার্জিং স্টেশন বন্ধ করে দিয়ে বা অবৈধ কানেকশন বন্ধ করে দিয়ে এগুলো করবেন, কিন্তু কয়দিন পরে আবার এটা হবে, কারণ মার্কেটে এটার চাহিদা আছে। এক তো চালকের দিক থেকে তার জীবিকার তাগিদ, আরেকটা হচ্ছে গিয়ে যে আমাদের রাস্তাঘাটগুলোই এমনভাবে তৈরি করা হয়েছে যে এইখানে আসলে এই ধরনের যে লাস্ট মাইল পয়েন্টের যে ভেহিকেল সেটার আমাদের অভাব আছে। কাজে এই সব দিক থেকে বিবেচনা করে এটার একটা গ্রোথ হয়েছে। এখন সেটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণে আনবেন সেটা একটা সুচিন্তিত পদ্ধতিতে পরিকল্পনার মাধ্যমে এটা করতে হবে। আপনার এই পয়েন্টটা নিয়ে আমি জনাব সৈকত আপনার কাছে যেতে চাই। কথা হচ্ছিল এখানে কোনো বৈধ অনুমতি নেই, লাইসেন্স নেই, যেভাবে বেড়ে চলেছে এটাকে নিয়ন্ত্রণ করাও প্রয়োজন। তো এই এখন কিভাবে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করা যায়, সঠিক সময় কিনা, বা এটার কারণে যে জীবিকার কোনো সংকট তৈরি হবে কিনা, বা কিভাবে আসলে ট্রানজিশনটা করা যায়, এই জিনিসটাকে পুরো একটা রেগুলার প্রসেসের মধ্যে নিয়ে আসা যায় বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আমরা আসলে এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি এবং সেটার একটা সুন্দর একটা সিস্টেম আমরা আসলে কি কারো না কারো তো এগিয়ে যেতে হবে বা আসতে হবে যে কোনো সিস্টেমের জন্য। তো সেটা নিয়ে আমরা কাজ করছি। তো আপা যেটা বললো যে এটার চাহিদা আছে এখন, হ্যাঁ, এটা ব্যাপক আকারে, আর বিশেষ করে আমাদের ট্রান্সপোর্টের যে সিস্টেমটা এটা বন্ধ করা যাবে না। বা আমাদের রাস্তার যে ধরন, আমাদের যে চাহিদা, তো এই জন্যই আমরা ডায়াস্টার হাইটেক পাওয়ার অটোমোবাইলস লিমিটেড সরকারকে জানিয়েছি এবং আমরা চেষ্টা করছি যে এটাকে লাইসেন্সের আওতায় আনা হোক, এবং সেটা অলরেডি চলমান প্রক্রিয়াধীন এবং পাইলট প্রজেক্ট হিসেবে আমরা আরম্ভ করছি সারা বাংলাদেশে, এবং সেই অনুযায়ী উত্তর সিটি কর্পোরেশনে সেভাবে চলছে। দেখা গেছে যে এটা আমরা সারা বাংলাদেশ ব্যাপী সরকারের কাছে আবেদন করছি, এটা লাইসেন্সের প্রক্রিয়া এনে নিয়ন্ত্রণ করা হবে। একটা জিনিস যেটা হচ্ছিল নতুন যে নীতি, সেই নীতির আওতায় কয়েকটা কোম্পানিকে বলা হয়েছে যে আপনারা ডিজাইন করতে পারেন, নকশা প্রণয়ন করতে পারেন, উৎপাদনও করতে পারেন। তো এইটা যখন ওনারা উৎপাদন করবে বা আপনারাও এইটার প্রক্রিয়ার সাথে জড়িত আছেন, করবেন, তখন এই ট্রানজিশনটা কেমন করে হবে? কারণ এতদিন যেভাবে অনানুষ্ঠানিকভাবে এই রিক্সাগুলো উৎপাদন হয়ে আসছে, সেগুলোকে কেমন করে একটা প্রপারলি ট্রানজিশনের মধ্যে দিয়ে আপনারা যেমন চিন্তা করেছেন আর কি? দেখেন, আমরা এখানে সর্বপ্রথম আরম্ভ করছি আমরা, তারপর আরও কয়েকটা কোম্পানি আছে। এটার নিয়মে সবাই আসতে পারবে। এটার যে ক্রাইটেরিয়া মেনটেন করে স্ট্যান্ডার্ড নিয়ম অনুযায়ী যদি বানায় সবাই আসবে, এখানে কেউই বঞ্চিত হবে না।
তার মানে এখানে এইটা একটা সেফটি সিকিউরিটি একটা নীতিমালা, যদি ওই মানে একটা স্ট্যান্ডার্ড নীতিমালা মেলে যে কেউ আসলে যে কেউ আসতে পারবে, কারণ দেখা গেছে এখানে সেফটি ফার্স্ট। জি এখানে আপনি যে কোনো একটা রিক্সা বানালেন, আমাদের জীবন মরণ নিয়ে প্রশ্ন এই জায়গাটায়। জি। তারপরে কোনো রুলস মানে না, এটা যে কোনো দেশেই। এখন কি কারণে এই রিক্সাগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আপনি মনে এটা করেন? ব্রেকিং সিস্টেম, তারপরে আপনার মেজারমেন্টের ব্যাপার আছে এই জায়গাটায়, জি। তারপরে আপনার মানে যে পরিমাণ গতিটা তোলে সেইভাবে হ্যাঁ ব্রেকটা করতে একটা পারে না, এই কারণে ব্রেকিং সিস্টেম বলেন বা মোটরের পাওয়ার বলেন, এগুলোর সম্পূর্ণ একটা মেজারমেন্টে আনতে হবে, এবং সেই মেজারমেন্টটা আপনাকে বিআরটিএ থেকে স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়, এবং সেটা আমরা প্রস্তাব দিয়েছি এবং সেভাবে তারাও এটা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছে, এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা বানিয়েছি। বিশেষ করে আমরা বুয়েটের সাথে কাজ করছি দীর্ঘদিন ধরে এটা, এবং সেই বুয়েটের ডিজাইন কৃতিটি হলো আমাদের ডায়াস্টার হাইটেক অটোমোবাইলস লিমিটেডের যে রিক্সাটা, জি এবং সেটা আমরা সঠিকভাবে কিভাবে বানাতে হবে সেটা বানিয়েছি, এবং এটা দেখা গেছে আরও কয়েকটা কোম্পানি হয়তো এগিয়ে আসছে, এভাবে সবাই এগিয়ে আসবে এক সময়, একটা মেজারমেন্ট অনুযায়ী বানানো হবে। আর আমরা যততত্র বিভিন্ন জায়গায় বানাচ্ছি এগুলো, আসলে তো এটা স্ট্যান্ডার্ড না। জি। আর যেভাবে স্পিড ওঠে এবং ব্রেক করে, চালকের তো একটা বড় রকমের ভূমিকা রয়েছে, যে এই দুর্ঘটনাগুলো রোধ করার জন্য চালকের প্রশিক্ষণ প্রয়োজন। হ্যাঁ, এই সেই ব্যাপারটা কি জি, করছেন আপনি? যে প্রশিক্ষণগুলো আমরা দিয়েছি জি। এবং এটা আমরা অব্যাহত রাখছি, জি। যে ট্রাফিক যে নিয়মগুলো, জি যে কিভাবে চালাতে হবে, ট্রাফিকের রুলস কী কী আছে, এটা ম্যাক্সিমাম রিক্সাওয়ালা জানে না। তো সেটাকে আমরা ট্রেনিং করানোর মাধ্যমেই, এবং যে ট্রেনিং প্রাপ্ত তাকেই রিক্সাটা দেওয়া হয় লাইসেন্সকৃত। ডক্টর সুলতান, আপনার কাছে আসতে চাই যে ই রিক্সা নিয়ে কথা হচ্ছে, হয়তো এটা একটা রেগুলেশনের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব, কিন্তু ই রিক্সার অন্যতম কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে ব্যাটারি। নানা রকমের রাসায়নিক পদার্থ দিয়ে এই ব্যাটারিটা করা হয়। এখন প্রতি বছর এই ব্যাটারিগুলো ডাম্পিং করার কারণে পরিবেশ যেভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং সামনে যখন এই জিনিসগুলো আরও রেগুলেটেড হবে, আরও বাড়বে নিশ্চয়ই, এটা মিটিগেট করার জন্য কি আমরা প্রস্তুত আছি নীতিগতভাবে, এবং অ্যাকচুয়ালি অন দ্য গ্রাউন্ডে সেই ক্যাপাসিটি বা অন্যান্য ফ্যাসিলিটিগুলো কি আমাদের আছে কিনা? আচ্ছা, আমাদের যেসব লেড ব্যাটারি বা লিথিয়াম ব্যাটারি আছে এগুলো কিন্তু রিসাইকেলড হচ্ছে অলরেডি। যে সব যে পুরোপুরি ডাম্পিং হচ্ছে এবং সেটার কারণে যে এই বিপর্যয়গুলো ঘটছে এটা না, এটার একটা অংশ আসলে যাচ্ছে যেটা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো এখানে আমাদের একটা স্পষ্ট নীতিমালা দরকার। এখন আপনি যদি দেখেন যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটা নীতিমালা আছে, সেটার অধীনে ব্যাটারির আলাদা কিভাবে ডিসপোজ করতে হবে, কিভাবে রিসাইকেল করতে হবে, এগুলো শর্ত আছে। কিন্তু এখন যেহেতু একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে, এখানে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার যুক্ত হয়েছে নতুন, এবং এই স্পেশালি এই ইলেকট্রিক ভেহিকেলের জন্য এবং আমি বলবো যে এই যে নতুন যে কোম্পানিগুলোকে মানে অনুমোদন দেওয়া হচ্ছে, এবং তারা যে তাদের ভেহিকেলগুলো সেল করার পরে এটা সরাসরি লাইসেন্স করার অনুমোদন পাচ্ছে, এই যে প্রক্রিয়া, এটার মধ্য দিয়ে দেখা যাবে যে যারা নাকি বড় বড় কোম্পানির কাছ থেকে কিনছে তারাই শুধু লাইসেন্স পাচ্ছে এবং বাকিরা পাচ্ছে না, এবং পাচ্ছে না কারণই তারা সেই স্ট্যান্ডার্ডটা ফুলফিল করতে পারছে না, বা ব্যাটারি কোথায় রিসাইকেল করবে সেটাও একটা অজানা, যেটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো এরকম একটা মানে পরিস্থিতিতে যেটা করণীয় সেটা হচ্ছে যে এইটা যদি একটা নীতিমালার আন্ডারে আসতো, তাহলে এই যেসব চালকেরা বা যারা কিনছে এরকম স্ট্যান্ডার্ড ছাড়া বা সেফটি সিকিউরিটি স্ট্যান্ডার্ডগুলো মেনটেন না করে, তাদেরকেও এই নীতিমালার আন্ডারে নিয়ে আসা যেত। কাজে আমার মনে হয় যে এটা একটা সামগ্রিকভাবে শুধু ব্যাটারি রিসাইক্লিংয়ের জন্য একটা নীতিমালা হতে পারে। আরেকটা নীতিমালা হতে পারে যে কিভাবে করে এই ট্রানজিশনটা সম্পন্ন হতে পারে, এটা একটা সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে হতে পারে, যেন শুধু অল্প কয়েকটা কোম্পানির হাতে এই ক্ষমতাটা না থাকে। এটা যেন যারা এতদিন ধরে সক্ষমতাটা তৈরি করেছে তাদের যেন কর্মসংস্থান ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে না হয়, বা তারা যাতে ভুক্তভোগী না হয়, সেজন্য তাদেরকে ট্রেনিং দেওয়া, গাইডলাইনের আন্ডারে তাদেরকে কিভাবে করে এই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করতে পারে, কিভাবে লোন নিয়ে তারা একটা বড় অবকাঠামো তৈরি করতে পারে যেটার মধ্য দিয়ে তারাও বিজনেস করতে পারে। আমার মনে হয় সেটা চেষ্টা করাটা খুবই গুরুত্বপূর্ণ। না হলে এখানে কতিপয় কোম্পানির একটা মনোপলি থাকবে, এবং পরবর্তীতে এই মার্কেটের শেয়ারটা যখন তাদের কাছে চলে যাবে তখন আমরা দেখব যে এখানে একটা
ভ্যাকুয়াম দাঁড়িয়ে গেছে, এবং এটা আসলে পরবর্তীতে মেনটেন করা যাবে কিনা বা আদৌ এই ট্রানজিশনটা সম্পন্ন করা সম্ভব হবে কিনা, যেহেতু এত মানুষ এই ই রিক্সার উপরে এখন ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তার মানে হচ্ছিল এখন যেহেতু একটা নীতিমালা করার সময়ই এই ব্যবসাটা যেন মানে প্রপারলি ডিস্ট্রিবিউটেড থাকে, সেটার ব্যাপারেও আমাদের মাথায় রাখতে হবে। তো এই প্রশ্নটাই জনাব মুজিবুর রহমান সৈকত আপনার কাছে আসি, যে ইলেকট্রনিক ভেহিকেল, নট অনলি ই রিক্সা, অন্যান্য ভেহিকেল আছে, জি, এগুলো কি আসলেই 100%, যদিও আমরা গ্রিন টেকনোলজি বলি, 100% পরিবেশ বান্ধব কিনা, বা এটা উৎপাদন থেকে শুরু করে ডিসপোজিং বা রিসাইক্লিং পর্যায়ের যেই ধরনের রিয়াকশন পরিবেশে আসতে পারে, নেগেটিভ রিয়াকশন, সেগুলো কিভাবে আসলে বাংলাদেশ মিটিগেট করতে পারে সামনে? আচ্ছা দেখেন, মানে পরিবেশগত দিক থেকে যদি আমি বলি, অবশ্যই 100% এটা সেফটি। জীবাশ্ম জ্বালানির থেকে 95% পরিবেশগত দিক থেকে ভালো, কারণ আপনার অকটেন, ডিজেল, পেট্রোলে যে পরিমাণ কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, ব্যাটারিতে বলতে গেলে হয়ই না। হয় কোন সময়টা, যখন কোনো খনি থেকে উত্তোলন হয়। হ্যাঁ, এখন তো খুব উন্নতভাবে উত্তোলন হয় লিথিয়াম বা ব্যাটারির যে দুর্লভ যে খনিজগুলো, তো সেটা আপনার রিসাইকেলিংও হচ্ছে এখন। বিশেষ করে খুব উন্নতভাবে উঠাচ্ছে এখন, যেটা খনি থেকে ওয়াটার ইউজ খুব কম হয়, আর যে পরিমাণ ওয়াটার ইউজ হয় সেটাকে আবার রিসাইকেলিং করে ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। এরপরে যদি আমরা আসি যে ব্যাটারি, আসলে ব্যাটারি নষ্ট খুব কম হয়, বিশেষ করে লিথিয়াম তো নষ্ট হয়ই না, আর যেটা লিড অ্যাসিড বলি বা পাউডার ব্যাটারি বলি আমরা, এটাকে রিসাইকেলিং করা হয়। আর একটা পুরাতন ব্যাটারি যখন রিক্সাওয়ালা বা যারা ইউজ করে বিক্রি করতে, এটা ফেলে না, কেননা এটা বিক্রি করলে সে টাকা পায়, 3,500 থেকে 4,000 টাকা পায়। তখন সে এটা ডিলারকে জমা দেয়, ডিলার আবার কোম্পানিতে জমা দেয়। আগে যেমন আমরা দেখতাম যে রাস্তাঘাটে বা ছোট দোকানে ওই ব্যাটারি ভেঙে সীসা বের করতো, সেল বের করা হয়, তখন অ্যাসিড পড়ে যেত বা ধুলাই মিশে সীসা বায়ু দূষণ করতো। সেটা একদমই কমে গেছে এখন। এটা বাংলাদেশে যে ব্যাটারি কোম্পানিগুলো আছে, বিশেষ করে যে আমরা এটা তুলে নিয়ে আসি বা আমাদের কাছে জমা দেওয়া হয়, আমরা এটাকে খুবই সেফটিভাবে রিসাইকেলিং করা হয় এখানে। তখন আপনার যে বাতাসের সাথে অ্যাসিড বলেন, সীসা বলেন, মিশতে পারে না। এখানে আমি বলবো যে জীবাশ্ম জ্বালানির এই চ্যালেঞ্জে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদেরও সেভাবে এগিয়ে যেতে হবে। শুধু দিস পয়েন্ট, যেটা এই যে ইলেকট্রনিক ভেহিকেল, নট অনলি রিক্সা বাট আদার ভেহিকেলস, মানে লার্জ স্কেল ভেহিকেলস, মিডিয়াম স্কেলস হতে পারে, এটাকে বলা হয় কি, এটা এখনো অনেক বিলাসী একটা পণ্য, এবং এটার প্রাইসও ইজ নট, মানে সাধারণ মানুষের রিচের মধ্যে না, অনেকে হয়তো অ্যাফোর্ডেবল না। তো এই জায়গাটায় সাধারণ মানুষের রিচের মধ্যে আনার জন্য, প্লাস হচ্ছে গণপরিবহন সেগমেন্টে এই ইলেকট্রনিক ভেহিকেল যেন খুব সহজেই চালু করা যায়, ব্যবহার করা যায়, এবং স্কেলটা অনেক বাড়ে, সেটার ব্যাপারে আপনার কি মতামত? দেখেন, এটা শুধু আমাদের বাংলাদেশি বিলাসিতা মনে করি আমরা, এটা চায়নাতে এবং অন্যান্য দেশে অ্যাভেলেবেল। এবং আমাদের দেশে বলতে পারি যে আমরা যে ইলেকট্রিক ভেহিকেল বিলাসিতা বলতে, আমরা তো ই রিক্সা তো আমাদের হাতের নাগালে, 4 হুইলারের কথা বলতে পারি আমরা, যে কেন এত বিলাসিতা বা এত এক্সপেন্সিভ। এটা ডিউটি ফির একটা ব্যাপার আছে এই জায়গাটায়। ডিউটি ফি সরকার তো ঘোষণা দিয়েছে অলরেডি, যে স্কুল বাসের জন্য 0 ডিউটি ফি, আর যদি কমার্শিয়ালভাবে আনা হয় মাত্র 20%। তো সেক্ষেত্রে দাম এভাবেই কমে গেছে। অন্যান্য যে ডিজেল, পেট্রোল বলেন, জীবাশ্ম জ্বালানির যে ভেহিকেলগুলো বলেন যে ইঞ্জিন চালিত, তার থেকে এখন কম। এখন বিলাসিতা নয়, এটা প্রয়োজনীয়তা। এবং সরকার দেখছে যে ইম্পোর্ট খরচ কমানোর জন্য এখন ইলেকট্রিক রিক্সার কোনো বিকল্প নেই। এই জন্য আমরা আরও আগের থেকে আরম্ভ করছি, বিশেষ করে এসইউভি, প্রাইভেট কার, পিক আপ, বাস, স্কুল বাস, সিটি বাস, এগুলো নিয়ে আমরা কাজ চলছে আমাদের। খুব শীঘ্রই আমাদের এই প্রোডাক্টগুলো আমরা রাস্তায় নামাবো সারা বাংলাদেশের জন্য। জি, ডক্টর সুলতান, আপনার কাছ থেকে কমেন্টটা নিতে চাই যে ইভিটাকে আরও কেমন করে, কত দ্রুত আমি আমার গণপরিবহনে এটাকে ইন্টিগ্রেট করব, এটার জন্য আপনার কি ধরনের সাজেশন? আচ্ছা, এখন উনি তো বললেন যে ডিউটির কথা, এটা একটা কারণ, কিন্তু আপনার ইলেকট্রিক ভেহিকেল আবার মেনটেন্যান্সেরও একটা কস্ট থাকে, প্লাস আমাদের রাস্তাঘাটও সেভাবে তৈরি হতে হবে, কারণ এটা যেহেতু বড় যানবাহন। ই রিক্সা একরকম, আর অন্য বড় যানবাহনগুলো কিন্তু অন্য রকম, এবং সেটার জন্য রাস্তাটা কতটুকু রেডি, সেটা যদি আমি প্রস্তুতি না নিয়ে এগুলোকে
কিনে ফেলি তাহলে এটা আমাদের জন্য পরবর্তী একটা মানে ডিজাস্টার হয়ে যেতে পারে। বিশেষ করে বাসের ক্ষেত্রে, বাসগুলো আপনি দেখছেন যে এখন যে আমাদের সরকারি বাসগুলো বা যে বাসগুলো যেভাবে করে চলাফেরা করে সেগুলো একটা কনজেশন, তারপরে একটা প্রতিযোগিতা। আমাদেরকে আগে বাসের সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, না হলে আমি যদি হুট করে এটা বাস এনে এখানে ব্যবহার শুরু করি, এটা মানে 6-7 মাসও হয়তো টিকবে না এই ইলেকট্রিক ভেহিকেলগুলো। কাজেই আমাদেরকে একটা ফেজে ফেজে আসলে আগাতে হবে, এখানে হুট করে কোনো কিছু পরিবর্তন করে ফেলার কোনো সুযোগ নাই। এটা যেমন ই রিক্সার ক্ষেত্রে প্রযোজ্য, তেমন গণপরিবহনে ইলেকট্রিক ভেহিকেল সেটাও একটা সময় সাপেক্ষ পরিকল্পনা করার ব্যাপার। এবং এগুলো থেকে আমরা বিভিন্ন দেশের এক্সাম্পল থেকে এগুলো শিখতে পারি, জানতে পারি, এবং সেগুলোকে অ্যাপ্লাই করার জন্য আমরা আমাদের দেশে একটা নীতিমালা প্রথমে তৈরি করতে হবে। কোনো নীতিমালা ছাড়া যখন কোনো কিছু করে ফেলা হয়, পরবর্তীতে কিন্তু দেখা যায় যে একটা ইনফর্মাল সেক্টর গ্রো করছে, যেটা আমরা এই যে ইলেকট্রিক ভেহিকেল মানে রিক্সার ক্ষেত্রে আমরা এখন কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন। একদিক থেকে কৃষক শ্রমিকদের কর্মসংস্থান, মানুষের বেকারত্ব থেকে তাদেরকে বের হয়ে যাওয়ার একটা অবলম্বনকে আমরা কেড়ে নেওয়ার একটা ব্যবস্থা করছি। তারপরে বিভিন্ন গ্যারেজে, চার্জ স্টেশনে যারা অনেক শ্রমিকেরা কাজ করছেন, তাদের কিন্তু জীবন এগুলোর উপর ডিপেন্ডেন্ট। শুধু কিন্তু রিক্সা চালক না, এখানে অনেক শ্রমিক যুক্ত আছেন যারা প্রত্যেকটা গ্যারেজে কাজ করেন, এবং সেটা শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও। কাজে এগুলো আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হবে একটা কিছু করার ব্যাপারে। তবে সরকার যদি এরকম, আমি একটা খবর দেখলাম যে সরকার হচ্ছে প্রাথমিকভাবে চার্জ স্টেশনগুলোতে একটা অ্যাকশন নেবে। সেখানে সেটা যদি করে, তারা হয়তো দেখাবে যে তারা ভেঙে ফেলছে না, উচ্ছেদ করছে না বা পেটাচ্ছে না, কিন্তু অন্যদিকে চার্জ বন্ধ করে দেওয়া মানে তার লাইফ লাইনটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসা। তখন কিন্তু তারা সাথে সাথে এফেক্টেড হবে, সেটা হয়তো আপনি দেখবেন না, কিন্তু এটা পাওয়ার ডাইনামিক্স তৈরি হবে। হ্যাঁ, পাওয়ার ডাইনামিক্স তৈরি হবে। এবং সেখানে আবার বিষয় আছে যে রাজনীতি যারা করে তাদের মধ্যে কে এখানে প্রেফারেন্স পাবে, এখানে পুলিশ কি বেনিফিটেড হবে কিনা, তারা কি আবার ঘুষ খাবে কিনা, এই পুরো প্রসেসের মধ্যে দিয়ে দেখা গেল আমি এটা করলাম, কয়দিন পর আবার এসে হাজির হলো আরেকটা সমস্যা, আসলে দেখা গেল কিছুই উচ্ছেদ হচ্ছে না। তখন যেটা হবে, তখন হচ্ছে যারা ওনাদের মতো প্রডিউসার, যারা মানে নিজেদের সক্ষমতা তৈরি করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা তখন বিপাকে পড়বেন। কি কারণে? যে এটা এনফোর্স করা যাচ্ছে না, রিক্সাওয়ালারা মানছে না, ওয়ার্কশপের মালিকরা, গ্যারেজের মালিকরা মানছে না, শ্রমিকেরা মানছে না। তো এরকম পরিস্থিতিতে খুব সম্ভাবনা থাকবে একটা বিদেশি কোনো চাইনিজ কোম্পানি এসে দেখা গেল এই মার্কেটটা ক্যাপচার করে নেবে। তখন আপনি হয়তো মানে মাথা চাপড়াবেন যে আমি এটাও করতে পারলাম না, ওটাও করতে পারলাম না। কাজে আপনাকে এই বিষয়টাকে নিয়ে খুবই কেয়ারফুল থাকতে হবে। আপনার যদি জাতীয় সক্ষমতা তৈরি করতে হয়, তাহলে এই যে ছোট ছোট গ্যারেজগুলো আছে, যে শ্রমিকগুলো আছে, তাদেরকে কিভাবে কাজে লাগানো যায়, তাদেরকে কিভাবে এইগুলোর ভিত্তিতে কর্মসংস্থান করা যায়, তাদেরকে ট্রেনিং দেওয়া, লোন দেওয়া, নানা ধরনের প্রণোদনা না দিয়ে আসলে এটা করা সম্ভব হবে না। উপস্থিত শুধু ই রিক্সা শুধুমাত্র একটা যানবাহন নয়, এটা একটা রূপান্তর। আমরা যেটা বলছি যে যেই জীবাশ্ম জ্বালানি থেকে যে আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছি, ব্যবহারের দিকে যাচ্ছি, সেখানে একটি কম্পোনেন্ট ই রিক্সা বাদেও অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো আসলে একটা রূপান্তর। এই রূপান্তরই আসলে আমাদের জীবন জীবিকার গল্প হতে যাচ্ছে, আগামী ভবিষ্যৎ হতে যাচ্ছে। আজকের যে আলোচনাটা হলো, সেই আলোচনাটায় আপনারা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম। আজকের আলোচনাটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু প্রশ্নগুলো কিন্তু রয়ে গেছে। আমরা যেই প্রশ্নগুলো নিয়ে কথা বললাম, নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরবার জন্য চেষ্টা করলাম, সেগুলো কিন্তু এখন অমীমাংসিত রয়ে গেছে। এগুলো কিন্তু আমাদের নিজেদেরই সমাধান করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করতে যাচ্ছি পাওয়ার অ্যান্ড প্ল্যানেটে। পাওয়ার অ্যান্ড প্ল্যানেট আপনাদের কথা বলবে বাস্তব জীবনের মানুষের সাথে, তরুণদের সাথে, উদ্ভাবনী শক্তি নিয়ে যারা কাজ করে, উদ্ভাবন নিয়ে যারা কাজ করে তাদের সাথে, এবং পরিবেশ নিয়ে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।